ব্যাংক প্রতারণা মামলায় তল্লাশিতে উদ্ধার হলো 1,55,00,000 টাকা। হাওড়া থেকে 3 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। আবির দত্ত আমাদের প্রতিনিধি, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন। আবির, ঠিক কি অভিযোগ এদের বিরুদ্ধে? দেখো, শুরুতেই তোমায় বলবো, কলকাতা পুলিশের তরফ থেকে তল্লাশি চালিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হয়েছে। 1,55,00,000 টাকা উদ্ধার হয়েছে এমনটাই জানা যাচ্ছে। মূলত যেটা অভিযোগ সেটা হচ্ছে যে হাওড়া পুরসভার স্যাংশন করা কাগজ যেগুলো জালভাবে বানানো হয়েছিল, এবং সেই কাগজ হচ্ছে বিল্ডিং প্ল্যান। এই ধরনের একাধিক বিল্ডিং প্ল্যান তৈরি করা হয়েছিল, যেই কাগজে লেখা রয়েছে হাওড়া পুরসভা অনুমোদন দিয়েছে। সেই বিল্ডিং প্ল্যানগুলোকে বানিয়ে বিভিন্ন ব্যাংকের মতন পিএনবি ব্যাংকে সেগুলো দেখিয়ে প্রায় 3,90,00,000 টাকা সেখান থেকে লোন নেওয়া হয়। সেই লোন তারপরে দেওয়া হয়নি। এরপর কলকাতা পুলিশে অভিযোগ যখন আসে, হেয়ার স্ট্রিট থানাতে লিখিত অভিযোগ হয়, সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশের তরফ থেকে তদন্ত করা হয়। পরবর্তীকালে তদন্ত ভার চলে যায় কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার কাছে। ডিডির তরফ থেকে একটা এসআইটি তৈরি করা হয়, এবং যেটা জানা যাচ্ছে যে অ্যাডিশনাল সিপি তার তরফ থেকে আমরা যেটা জানতে পাচ্ছি যে এই যে টিম তৈরি করা হয়, সেই টিমের তরফ থেকেই কিন্তু এই তল্লাশি অভিযান চালানো হয়েছিল। অ্যাডিশনাল সিপি কুণাল আগরওয়াল তিনি যেটা জানাচ্ছেন যে এই যে গতকাল রাত্রিবেলা যে দীর্ঘ তল্লাশি চালিয়ে প্রায় 1,55,00,000 টাকা উদ্ধার হয়েছে, এবং এই 1,55,00,000 টাকা যে টাকা উদ্ধার হয়েছে সেই টাকা ছাড়াও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 3 জনের মধ্যে মানস রায় বলে এক ব্যক্তি রয়েছে, তাপস রায় বলে একজন ব্যক্তি রয়েছে, এবং তন্ময় রায় বলে একজন ব্যক্তি রয়েছেন। 3 জনকেই আজকে ব্যাংকশাল আদালতে পেশ করা হবে। কলকাতা পুলিশের তরফ থেকে দুটো বিষয় দেখা হচ্ছে, যে বিল্ডিং প্ল্যান যেগুলো স্যাংশন করা হয়েছে বলে যে কাগজগুলো ব্যাংকে জমা দেওয়া হয়েছিল সেগুলো জাল মনে করা হচ্ছে, এবং সেগুলো কোথা থেকে বানানো হলো, এই ধরনের কত বিল্ডিং প্ল্যান তৈরি করা হয়েছে, এই বিল্ডিং প্ল্যানগুলো দিয়ে অন্য কোনো বিল্ডিং তৈরি হয়নি তো অবৈধ, সেই বিষয়গুলো যেমন দেখা হচ্ছে। তার সাথে সাথে এই যে ব্যাংকের তরফ থেকে যে অভিযোগ করা হয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে যে তদন্ত শুরু হয়, তারপরে এত ক্যাশ কেন রাখা হয়েছিল সেখানে, সেই বিষয়গুলো দেখা হচ্ছে। এই মানস রায় সে স্থানীয়, তার যথেষ্ট প্রভাব ছিল, এবং সেই বিষয় নিয়েও কিন্তু ইতিমধ্যে তথ্য সংগ্রহের প্রক্রিয়া চালানো হচ্ছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। বাকি টাকা কোথায় সেই খোঁজও করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে কামদুনির নির্যাতিতার পরিবার। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ কামদুনি কাণ্ডের 2 প্রতিবাদী মৌসুমী কয়াল এবং টুম্পা কয়াল। সিআইডি তদন্ত এবং মামলায় গাফিলতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার পরিবার। 2013 সালের 7ই জুন কামদুনিতে ধর্ষণ খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। আমাদের কামদুনি তো 13 বছরের লড়াই। 13 বছরে বিগত সরকারের আমলে আমরা বিচার পাইনি। আপনারা দেখেছিলেন ফাস্ট ট্র্যাক কোর্টে যাদের ফাঁসির আসামি তাদেরকে হাইকোর্টে এসে ছেড়ে দেওয়া হয়েছিল, বেকসুর খালাস করে দেওয়া হয়েছিল। তো সেই সময় বিরোধী দলনেতা ছিলেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। উনি আমাদের গ্রামেও গেছিলেন, মিছিলও করেছিলেন, মিটিংও করেছিলেন। তো উনি বলেছিলেন যখন সরকারে আসবো বিচার পাইয়ে দেব। সুপ্রিম কোর্টে সবাইকে ছেড়ে দেওয়া হলো, বেকসুর খালাস করে দেওয়া হলো, হাইকোর্টে বেকসুর খালাস করে দেওয়া হলো সবাইকে। তারপর শুভেন্দু অধিকারী কিন্তু আমাদের হাতটা শক্ত করে ধরেছিল, এবং সুপ্রিম কোর্টের সমস্ত উকিলের ব্যবস্থা উনি করে দিয়েছিলেন। সুপ্রিম কোর্টে কেসটা বিচারাধীন চলছে। তো আজ আমরা আবার বিচারের জন্যই, বিচারের দাবিতেই, যেহেতু নতুন সরকার এসছে, আমাদের আবার দাবি যে আমরা যেন বিচার পাই এবং কামদুনির ফাইল পুনরায় খোলা হোক। মাত্র দাবি, আমরা বিচার চাই। বিগত সরকারের আমলে বিচার পাইনি, এই সরকার যেন কামদুনিবাসীর বিচার পাইয়ে দেন। প্রত্যেক সপ্তাহে মুখ্যমন্ত্রীর এই জনতার দরবার কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সমাজের সর্বস্তরের মানুষরা নিজেদের অভাব, অভিযোগ, সমস্যার কথা তুলে ধরতে আসেন। আর আজ মুখ্যমন্ত্রীর জনতার দরবারে কামদুনি নির্যাতিতার পরিবার। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ কামদুনি কাণ্ডের 2 প্রতিবাদী মৌসুমী কয়াল এবং টুম্পা কয়াল। মৌসুমী কয়ালের বক্তব্য আপনারা শুনলেন, এবার শোনাবো টুম্পা কয়ালের বক্তব্য। মুখ্যমন্ত্রী বারুইপুরে গিয়ে বলেছেন যে আইনের দিক থেকে আমাদের সরকার সাহায্য করবেন, এবং সরকারি আইনজীবীদের দিয়ে আমাদের পুনরায় সুপ্রিম কোর্টে মামলাটা দেখবেন। এবং আজকের এখানে আসার কারণ, আমরা একটা দাবি নিয়েই এসেছি, যারা বেকসুর খালাস হয়ে গেছে, যাদেরকে বেকসুর খালাস করার জন্য 14টা পিপি চেঞ্জ করিয়েছিলেন বিগত সরকার, সেই 4 জনকে পুনরায় আবার জেলের মধ্যে ঢোকানো হোক, এবং এদেরকে দৃষ্টান্তমূলক থেকে দৃষ্টান্তমূলক একটা সাজা দেওয়া হোক। সেই কারণে আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছি জনতার দরবারে।
বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে উপস্থিত কামদুনি নির্যাতিতার পরিবার। কি জানিয়েছেন তারা, দেখুন। আমরা আজকের এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে সিআইডি কীভাবে এই কামদুনির কেসে গাফিলতি করেছে, সেই সব গাফিলতিগুলো আজকের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার হাতে তুলে দেবো। যেভাবে আমাদের কেসটাকে টেম্পারিং করা হয়েছে, মানে সিআইডি যেভাবে করেছে, আমরা যে সাক্ষীটা যেটা জানি সেটা আমাদেরকে কোর্টের মধ্যে বলতে দেয়নি। অনেক অনেক প্রমাণ আছে, সে প্রমাণ বলতে গেলে মানে একটা ইতিহাস হয়ে যাবে সিআইডি যা করেছে। দেখুন, আমাদের যেমন 54 জন সাক্ষী ছিল, সেখানে 22 জন নিয়েছে, ঠিক আছে। এর 22 জনের জায়গায় আমাদের ফ্যামিলির 4 জন নিয়েছে। কোথা থেকে লোক সাজিয়ে এনে সাক্ষী দিয়ে যায় না। আজকের যে 4 জন ছাড়া পড়েছে শুধুমাত্র প্রমাণের অভাবে। জয়মাল্য বাগচি বিচারক বলে দিয়েছে যে রাজ্য সরকারের গাফিলতিতে আমি এই রায় দিচ্ছি, গাফিলতি এইটাই। এবং 16টা পিপি আগের তৎকালীন মুখ্যমন্ত্রী 16টা পিপি চেঞ্জ করেছে শুধুমাত্র ভোট ব্যাংকিং পাওয়ার জন্য। এই মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভোট ব্যাংকিং পাওয়ানোর জন্য। বিগত 15 বছর ধরে 2013 সালের 7ই জুন যে ইনসিডেন্টটা আমাদের পরিবারের উপর দিয়ে গিয়েছে, সেটা আমরা বিচার পাইনি। সে লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত আমরা সঠিক বিচারটুকু পাইনি। 2016 সালে 28শে জানুয়ারি যখন লোয়ার কোর্ট ব্যাংশাল কোর্ট রায় দিয়েছিল, 3 জনের ফাঁসি এবং 3 জনের আমৃত্যু কারাদণ্ড হয়েছিল। কিন্তু 2016 সালের 31শে জানুয়ারি অভিযুক্তরা হাইকোর্টে আপিল করেছিল। সেক্ষেত্রে 2023 সালে 6ই অক্টোবর মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি এবং অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ সেখানে একজন ফাঁসির আসামি এবং 3 জন আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত আসামি তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়। এবং আমরা বর্তমান সরকারের কাছে এটাই চাই যে আমরা বিচারটুকু যেন পাই, সেটা যেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মনিটরিংয়ে বিষয়টা দেখেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।